দর্শক, বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। প্রবাসের মাটিতে অনেক সফল বাংলাদেশী রয়েছেন যাদের মেধা মননে বাংলাদেশে এক উচ্চ আসনে আসীন। সেই সব সফল এবং প্রতিভাবানদের গল্প শুনবো আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সফল ব্যবসায়ী এবং অটো মেকানিক স্পেশালিস্ট জনাব আবু সুফিয়ান তালুকদার। সুফিয়ান ভাই, আপনাকে স্বাগতম। কেমন আছেন? ধন্যবাদ, থ্যাংক ইউ মাসুক সিদ্দিক ভাই, আপনাকে এবং আরটিভিকে এখানে আমাকে আসার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খুবই সুন্দর লাগছে আপনাকে। কবে আসছেন দেশে? আমি আসছি ডিসেম্বরের 3rd। আচ্ছা, কেমন লাগছে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের শীতকাল কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মনে হইতেছে যে আমি যেখানে থাকি ওইখানকার ওয়েদারটা চেয়ে এখন অনেক ভালো ওয়েদার এখানে। আমি ফিল করতে আছি যে সামার। আচ্ছা আচ্ছা, উইন্টার না। আলোচনার শুরুতেই আমরা দেখে নেব আপনার ব্যক্তিজীবন, কর্মজীবন এবং সফলতা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। চলুন দেখে নেই। আবু সুফিয়ান, বাফেলো, যুক্তরাষ্ট্র। কুমিল্লার চান্দিনার আবু সুফিয়ান তালুকদার, পিতা আব্দুল মতিন তালুকদার এবং মায়ের নাম হালিমা খাতুন। 5 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। বাবা মায়ের সাথে পারিবারিক অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে সে সফলভাবে বসবাস করছেন বিগত 2 দশকের বেশি সময় ধরে। জীবনের পথ চলা মোটেই মসৃণ ছিল না আবু সুফিয়ানের। বাংলাদেশ থেকে কারিগরি শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিজের অবস্থান শক্ত ও পাকাপোক্ত করেছেন তিনি। মূলত একজন অটো মেকানিক হিসেবে কাজ করছেন আবু সুফিয়ান। শুরুর দিকে অ্যাস্টোরিয়াতে নিজের ব্যবসা শুরু করেন। এরপর লং আইল্যান্ডে কনস্ট্রাকশনের কাজের সাথে সম্পৃক্ত হন তিনি। এ সময় সেখানে বাড়ি কেনাবেচার সাথেও যুক্ত হন আবু সুফিয়ান। যুক্তরাষ্ট্রের মাটিতে রাজ্জাক ও শামীম অটো রিপেয়ার নামে 2টি আলাদা প্রতিষ্ঠান পরিচালনা করছেন আবু সুফিয়ান। এগুলোতে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকেরা কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বেশ লম্বা সময় পার করলেও এখন অবস্থান করছেন নিউ ইয়র্কের প্রান্তিক নগরী বাফেলোতে। বলা হয় এখানে বাড়ি না কিনেও বাংলাদেশিদের স্থানান্তর ঘটছে ব্যাপকভাবে। আগে নিউ ইয়র্ক থেকে মিশিগানে বাংলাদেশি অভিবাসীরা বেশি যেতেন, কিন্তু সম্প্রতি আসা অভিবাসীদের মধ্যে মিশিগানের চেয়ে বাফেলোতে যাওয়ার প্রবণতা বেশি বলে মনে করেন স্থানীয়রা। স্বল্প ভাড়ায় বাড়ি প্রাপ্তি, ধর্মীয় শিক্ষার সুযোগ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে সুনামের কারণে বাংলাদেশের পছন্দের তালিকার শীর্ষে চলে এসেছে এই বাফেলো। 1 শতাব্দী আগে আমেরিকার দক্ষিণে ব্যাপক জনস্থানান্তরের কারণে বাফেলোর মতো নগরী আমেরিকার মূলধারার লোকজনের কাছে অনেকটাই অপাংতেয় হয়ে পড়ে। ফলে অঞ্চলটির হাজার হাজার বাড়ি আক্ষরিক অর্থেই পরিত্যক্ত হয়ে পড়ে। অভিবাসীর দেশ হিসেবে বিশ্বের শীর্ষ দেশ আমেরিকায় আসা বাংলাদেশিরা নিজের আবাসের জন্য এই নগরীকেই খুঁজে নিয়েছেন। পরিশ্রমী বাংলাদেশিরা এখানে বসতি গড়ে তুলেছেন মসজিদ, মাদ্রাসা। আমরা যেমনটা ভিডিও চিত্রে দেখছিলাম যে প্রায় 2 যুগ ধরে আপনি আছেন যুক্তরাষ্ট্রে এবং একই সাথে আপনি অটো মেকানিকে আসলে বেশ সফল হয়েছেন। এই যে অটো মেকানিক ব্যবসায় আপনার কাজের যে সম্পৃক্ততা, এটা কিভাবে শুরু হলো? এটা যখন আমি আমেরিকাতে 2004-এ চলে গেছি, তখন সবাই কিন্তু ডাঙ্কিন ডোনাট আছে, আপনার টিমাটন, ওই যে গ্রোসারি স্টোর, সবাই এদিকে ওদিকে কাজ করে একবারে। আচ্ছা, কম পয়সা বেতনের চাকরি করে। তখন আমি নিজে নিজে চিন্তা করলাম যে টেকনিক্যাল কাজ করলে আমাকে বেশি পয়সা ইনকাম করা যাবে আর আমি সহসা কিছু করতে পারবো শর্ট টাইমে। আচ্ছা, তারপর আমি আর ওইসব কাজে না যাইয়া আমি টেকনিক্যাল কাজ শিখলাম। সাথে সাথে আমি একটা স্কুলের কোর্স কমপ্লিট করলাম। স্কুলের নামটা মনে আছে? হ্যাঁ, অ্যাপেক্স। আচ্ছা, ম্যানহাটন, অনেক বছর আগের কথা, 2004। আসলেই তাই, অনেক বছর। তারপর লাইসেন্সটা নিয়ে আমি কাজ শুরু করলাম। কতদিনের কোর্স ছিল ভাইয়া? 6 মান্থ। 6 মান্থ। এখন কিন্তু 3 ইয়ার। আচ্ছা আচ্ছা, আগে ছিল 6 মান্থ। এটা কোন এরিয়াতে ছিল আমেরিকা? ম্যানহাটনে। ম্যানহাটন, হ্যাঁ, 6 এভিনিউতে।
তো স্কুলেতে যখন আমি পড়াশোনা করে লাইসেন্সটা বাইর করলাম, তারপর নিজে আমি একটা অটো রিপেয়ার শপ দিয়ে দিলাম আচ্ছা 21st উপরে। আচ্ছা, নিজে দিলেন, এক্ষেত্রে আসলে একটা অর্থনৈতিক যোগানের একটা বিষয় ছিল। আপনি যেহেতু নতুন গিয়েছিলেন ওখানে, হ্যাঁ, খুব বেশি দিন না। অর্থনৈতিক আমি আমার এক ভাই পাইছি, উনি বলতেছে যে আপনি একটা রিপেয়ার শপ ভাড়া দিতেছে, আপনি যদি এটা করেন তাহলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা আমার কাছে কোনো টাকা নাই, আচ্ছা উনি আমাকে টাকা দিয়ে হেল্প করছে প্রথম। করার পরে ওনার গাড়ি আসছিল প্রায় 200 লিমোজিন কার, ওইগুলা পিক্স করতাম, মানুষগুলো পিক্স করতাম। আস্তে আস্তে আমি বিজনেস করার 2 বছর পরে বিজনেস করার পরে আমি আর চিন্তা করলাম যে আমি আরেকটা দোকান নিয়ে নেই। তবে এই জায়গাতে আমি বলবো যে আপনি কিন্তু ভীষণ লাকি একজন মানুষ, কারণ যুক্তরাষ্ট্রে বা যে কোনো দেশেই মানুষ বাংলাদেশ থেকে যখন যায়, আমাদের দেশের মানুষরা শুরুতে গিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ফেস করতে পারে, যেমন বেকার সমস্যা। বেকার সমস্যার সাথে রিলেটেড হচ্ছে অর্থনৈতিক সমস্যা, থাকা খাওয়া সব কিছুর মধ্যে একটা ঝামেলা থাকে। কিন্তু আপনি হয়তোবা এই যে আপনার কারিগরি যে জ্ঞানটা ছিল, বা আপনি যে ওখানে গিয়ে যে কোর্সটা করলেন, সেটার কারণেই বেশ কয়েক ধাপ এগিয়ে গেছেন, এবং একজন বড় ভাইয়ের সহযোগিতার হাত আপনি বললেন যে আপনি পেয়েছেন, সেটাও আপনার জন্য ভীষণ সুন্দর হয়েছে। কিন্তু এই যে হাতের কাজ, এটা যদি জানা না থাকতো তাহলে তো সিনারিটা অন্যরকম হতে পারত। জি জি জি, তখন আমি ওই সময় আমাদের $6.50 ছিল আওয়ার। তো দেখা গেছে যে আমি প্রত্যেক সপ্তাহে $250 ইনকাম করতাম। বড় জোরে আজকে 22-23 বছরে 2 যুগের মাঝে আমি নইলে বড় জোরে আমি ওই সময় 250 উইকলি ইনকাম করতাম, এখন হলে $1000 ইনকাম। খুবই সীমাবদ্ধ একটা জীবন যাপন হতো। রাইট রাইট। ভাইয়া, আপনার কাছে যদি জানতে চাই যে কি ধরনের হাতের কাজের চাহিদা ওখানে বেশি, বা কি ধরনের কারিগরি জ্ঞানের চাহিদা? কারিগরি অ্যাকচুয়ালি বলতে টেকনিক্যাল যে জিনিসগুলো, টেকনিক্যাল বলতে এখানকার যারা বর্তমানে বাংলাদেশে আছে, যারা টেকনিক্যাল কাজ জানে, তাদের ওইখানে অনেক চাহিদা। এবং যেমন আপনার নর্মাল ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস, ওদের আসলে কাজ নাই ওইখানে। হাই এডুকেটেড ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা আলাদা সাবজেক্ট। বাট যারা নন স্কেল তারা কাজ পায় না, আর যারা টেকনিক্যাল হ্যান্ড, পড়াশোনা কম হইলেও এরা কাজ পায় এবং দ্রুত সে উঠতে পারে। আচ্ছা, কি কি ধরনের টেকনিক্যাল কাজ হতে পারে সেটা? যেমন বাড়ির, যখন ওইখানকার আমাদের শীতের দেশ, প্লাম্বিং, হিটিং, ইলেকট্রিক্যাল, এগুলা কাজ খুবই চাহিদা। এবং মেকানিক কাজ তো অল অন দ্য ওয়ার্ল্ড। যেখানে আমি বাংলাদেশে মেকানিক কাজ করলেও আমি বিজনেস করতে পারবো মেকানিক হ্যান্ডে। তো মেকানিকের কাজ সারা দুনিয়াতে আছে, বাট ওইখানে আরো বেশি চাহিদা মেকানিক। আচ্ছা, আর এমনি টেকনিক্যাল বলতে ঘরের কাজ আছে, যেমন ভালো যে হোটেলে রান্নার শেফ, টেকনিক্যাল হ্যান্ড, বুঝতে পেরেছি। এই ধরনের কাজের খুবই চাহিদা। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি তো হাউজিং ব্যবসার সাথেও জড়িত রয়েছেন, কতদিন থেকে? আমি হাউজিং ব্যবসার সাথে জড়িত 2014। আমি নিউ ইয়র্কের থেকে জ্যাকসনওয়ারে থাকতাম। জ্যাকসনওয়ারে আমার অনেক বছর। জ্যাকসনওয়ারে থেকে 2014 আমি মুভ হয়ে গেলাম বাফুলোতে, যে আমি বাড়ি কেনা বেচা শুরু করলাম। এখন আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো বাড়িও আছে। কতগুলো? আমার আগে ছিল অনেক, আচ্ছা, এখন আমার বেশি নাই, তারপরও 18টা আছে। বাহ বাহ। ওইগুলো রেন্ট অ্যান্ড ইনকাম। আচ্ছা, আর আমার অ্যাকচুয়ালি আমার মেইন বিজনেস হইলে অটো রিপেয়ার শপ। এখন ওইখানে আমার 2টা আছে, একটা হলো রাজ্জাক অটো রিপেয়ার শপ, আর একটা হলো আমার নেকনেম শামীম আবু সুফিয়ান। খুব কম সংখ্যক মানুষ জানে, আচ্ছা, বাট জানে সবাই আবু সুফিয়ান। আচ্ছা ভাইয়া, আপনার ওখানে তো নিশ্চয়ই তাহলে বেশ কিছু মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে? জি জি, আমার ওখানে অটো রিপেয়ার শপে আমার 7 জন লোক কাজ করে। তারা কি সবাই বাঙালি? হ্যাঁ, বাঙালি। আচ্ছা। আর যে কনস্ট্রাকশন যে কাজগুলো হয়, বিদেশি আছে, বাঙালি আছে, আফগানিস্তানের লোক আছে 2টা, খুব প্রফেশনাল। আর স্প্যানিশ আছে 2 জন। 15-16 জন সব সময় কাজ করে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ওখানেও কি বলা যায় যে সংখ্যাগরিষ্ঠ বাঙালি? বাঙালি সবচেয়ে বেশি, মিক্স সবাই আছে সবার। কিন্তু ম্যানেজারের দায়িত্ব আছে বাংলাদেশের একজন ভালো এয়ারটেলের ঢাকা ডিস্ট্রিক্টের ম্যানেজার ছিল। আচ্ছা, উনি ওনার ওয়াইফে নিয়ে গেছে ওই জায়গায়। আচ্ছা, তো উনি আমার ম্যানেজার, পুরো দায়িত্বটা উনি পালন করেন আমি দেশের বাইরে থাকলে। আচ্ছা, আপনি তো এখন সম্ভবত বাফেলোতে থাকেন? জি, বাফেলোতে। বাফেলোর জীবনযাত্রা সম্পর্কে যদি শুনতে চাই, যে কেমন বাংলাদেশিরা বসবাস করছে ওখানে, এবং কেমন জীবনযাত্রার মান? আসলে জীবনযাত্রার মান বাফেলো, নিউ ইয়র্ক সিটি, বাফেলো ইজ বাফেলো। এই অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স।
নিউ ইয়র্ক সিটিতে আমাদের বাঙালি কমিউনিটির মাঝে এখন আমাদের যে লো ইনকাম, যারা সচরাচর ইনকাম করে, তাদের এই ইনকাম দিয়া বাসা ভাড়া এবং খাওয়া দাওয়া হয় না। এই বিদায় মানে বাফুলোতে মানুষ মুভ হচ্ছে কেন? ওইখানে খাবার দাবার চিপ, বাড়ি ভাড়া মানে এক কথায় আমরা বলতে পারি যে বাফেলোতে জীবনযাত্রার মান একটু সহজ। হ্যাঁ, এর থেকে আপনার নিউ ইয়র্ক সিটির থেকে বাফেলোতে জীবনযাত্রার মান খুবই সহজ। বাট অনেকে কি করে, অল্প টাকা দিয়ে বাড়ি কিনে আর বাড়ি ভাড়া লাগে না। বাফেলোর শিক্ষা ব্যবস্থা কেমন? বাফেলোর শিক্ষা ব্যবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো। আচ্ছা, যেমন আমাদের এখানে কয়েকটা মাদ্রাসা আছে, যেমন আল মানারাত, রহিম আজিজ ফাউন্ডেশন, তারপর আপনার যে জাকারিয়া মসজিদ, আচ্ছা, হ্যাঁ, তারপরে আপনার বাফেলো ইসলামিক সেন্টার, অনেকগুলো মাদ্রাসা আছে। এগুলাতে মানুষ যে আমরা মুসলমান যারা আছি তারা আসলে স্কুলের থেকে বেশি মাদ্রাসায় পড়ালেখা করায়। স্কুলও মান যেটা বলছি যে দুটা পার্ট আছে, যেটা একবারে ইস্ট বাফেলো, ওইখান থেকে মানে ওয়েস্ট বাফেলোতে অনেক শিক্ষার মান একটু ভালো। আচ্ছা, যেমন চিটওয়াগা, উইলিয়ামসভিল, ল্যাঙ্কিস্টার, লকপোর্ট, ওই এলাকার মানে আপনার একটা পয়েন্ট আছে 10th, আচ্ছা 1 to 10th, সো 7, 8 খুবই ভালো। ওখানে স্বাস্থ্য সেবার ফ্যাসিলিটিস গুলো কেমন? স্বাস্থ্য সেবার ফ্যাসিলিটি অ্যাকচুয়ালি বলতে গেলে আমার আব্বা আম্মু খুবই অসুস্থ। আচ্ছা, দুজন ওপেন হার্ট সার্জারি, একজন ওপেন হার্ট সার্জারি, আরেকজনের রিং পরানো আছে। তো আমরা নিউ ইয়র্কে থাকতাম যে জ্যাকসন হাইডে, ওইখান থেকে অনেক অনেক ভালো। আচ্ছা, যেটা আমি বলে বুঝতে পারবো না। মানে আপনি মানসিকভাবে পরিতৃপ্ত? হ্যাঁ, সবাই। ইভেন আমার 4টা বেবি, 2টা বেবি বর্ন ইজ নিউ ইয়র্ক সিটি, 2টা হলো বাফেলোতে। আচ্ছা, তো মানে আমার থেকে ভালো লাগছে বাফেলোতে। আবহাওয়া একটু তুলনামূলক ঠান্ডা বাফেলোতে, আচ্ছা, বাট আমরা অনেক ভালো ফিল করি। আচ্ছা, যদি তুলনামূলকের চেয়ে একটু বেশি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কি জীবনযাপনটা কি রকম হয়ে যায়? জীবনযাপন আসলে বোঝা যাচ্ছে না যে 5 অথবা 7। যেমন আমার নিউ ইয়র্কে থাকতে আছে 45, বাফেলো থাকতে আছে 35, তো 10 ইজ নট ডিফারেন্স। আর সবাই তো গাড়িতে থাকে, ঘরে হিট থাকে, মার্কেটে হিট থাকে, ওটা ফিল করা যায় না, আসলে সেম স্বাভাবিক বোঝা যাচ্ছে। আবারও আপনার ব্যবসার দিকে আসি, কাজের কথা বলছিলেন। কারিগরি এই যে শিক্ষা নিয়ে মানুষ কাজ করতে যাচ্ছে, তো বাংলাদেশ থেকে যাওয়ার সময়ই কি এই কারিগরি জ্ঞানগুলো নিয়ে যাওয়া উচিত, নাকি ওখানে আসলে খুব সহজ সুবিধা রয়েছে শেখার? না, এখানে আপনি যে প্রশ্ন করছেন যে বাংলাদেশের থেকে যদি সে ভালো শিক্ষা করে কারিগরি এগুলো শিখে, ওইখানে যে বেসিক জাস্ট ওইখানকার এনভায়রনমেন্ট আর এখানকার যে ইকুইপমেন্ট গুলা, বাংলাদেশের ইকুইপমেন্ট এক ধরনের, ওইখানের ইকুইপমেন্ট এক ধরনের। আচ্ছা, এখান থেকে যদি সে শিখা যায় তার জন্য ওইখানে একবারে সহজ। আচ্ছা, তার মানে আপনি যদি কেউ আপনার থেকে পরামর্শ চায়, আপনি আগে কাজ শিখা তারপর আপনি এখানে আসেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে ওখানে কোন ধরনের ম্যান পাওয়ারের স্বল্পতা বেশি আপনারা ফিল করেন, যে কোন ধরনের প্রফেশনের জন্য লোক বেশি দরকার হয়? আমার আসলে ওইখানে যেমন আমাদের বাড়িতে আমি যে কনস্ট্রাকশন কাজ করি, প্রফেশনাল লোকের খুবই অভাব। মেকানিক, আমি একজন মেকানিক চাচ্ছি, পাই না। হেল্পারের অভাব নাই। এনিওয়ার আমরা সবাই আসে হেল্প করতে। হেল্পার তো প্রফেশনাল বলতে বাড়ির কাজ, গাড়ির কাজ, যেটা প্রফেশনাল লোক পাওয়া খুবই অসম্ভব। কেন বাফেলোতে যারা কৃষ্ণাঙ্গ আছে এবং আমেরিকান আছে তারা এইসব কাজ করে না। আচ্ছা, তো আমরা খুঁজে এগুলো বাস করতে হয়। যারা প্রফেশনাল তাদেরকে এইসব কাজে মানে যেরকমটা আপনার প্রফেশনাল অলওয়েজ চাহিদা আছে, প্রফেশনালদের ডিমান্ড আমরা পাই না, খুব কম। কিন্তু আপনারা দেখা যাচ্ছে যেমন আমার বাঙালি কমিউনিটির মাঝে ইদানিং অনেক লোক নিউ ইয়র্কের থেকে মুভ হচ্ছে, মিশিগানের থেকে আসছে, ফ্লোরিডার থেকে আসছে। আসার পরে দেখা গেছে যে যদি জিজ্ঞাসা করি আপনি কি কাজ করবেন, আমি তো হেল্প করব, আমি কি হেল্প করে, আমার প্রয়োজন না, হেল্প তো আছে আমার। বুঝতে পেরেছি। ভাই, আপনি তো ফ্যামিলি ইমিগ্রেশন ভিসায় আপনি গিয়েছেন যুক্তরাষ্ট্রে, এবং বাফেলোর পাশেই তো কানাডা অবস্থিত। বর্তমানে যেটা লক্ষ্য করা যায় যে বাংলাদেশিরা অভিবাসী হিসেবে যেতে চাচ্ছে, তাদের জন্য আপনার পরামর্শ কি? অ্যাকচুয়ালি তারা বাংলাদেশে চাচ্ছে, তারা যে এখানে টেকনিক্যাল কাজ শিখে এবং টেকনিক্যাল হ্যান্ড, যে কোনো কাজ, এটা যদি ইভেন আপনার বারবার শপের কাজটাও হয়, they get a lot of money, because মানে কোনো কাজই তো আসলে ছোট না, না, যে যার জায়গা কোনো থেকে। কাজই ছোট না, রাইট। যেমন আমি একজন লোক বারবার শপ, আমার এক ক্লায়েন্ট,
তো আমি তাকে দোকানটা কিনেছি। সে মানে নিউ ইয়র্ক সিটিতেও পপুলার, তারা 5 ভাই একই দোকান দেয়। সেম থিং বাফুলোতে 2টা দোকান খুবই মানে চলে। ও একটা দোকানে একটা লোকের প্রয়োজন, আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে যে ভাই একটা লোক প্রয়োজন। আচ্ছা, আমি কিন্তু আমাকে রেখে দাও, আমি তো আপনি তো মেকানিক ব্যবসায়ী মানুষ, দুষ্টামি করতেছেন, তাহলে আমার খুব প্রয়োজন একটা লোক। আসলে যে যেটাই জানে ছোট বড়, এটা তো আসলে কি এখন বর্তমানে আপনি দেখবেন সৌদি আরব, কুয়েত বা আমেরিকাতে যে কোনো দেশে মুসলমানের সংখ্যায় বেশি এই কাজটা করে, একদম প্রফেশনাল, দে ডোন্ট কেয়ার। কারণ চুল কাটা, কাপড় ছিলানি এগুলো তো একই, মানে টেকনিক্যাল তো টেকনিক্যাল হ্যান্ডেল। একদম খুব সুন্দর কথা বলেছেন। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন। ভালো থাকবেন। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের মাটিতে সফল একজন ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত অটো মেকানিক স্পেশালিস্ট, যিনি শুধুমাত্র কারিগরি জ্ঞানকে কাজে লাগিয়েছেন এবং সেখানে সফল হয়েছেন। প্রবাসী পরবাসী অনুষ্ঠানে আজকের মতো এ পর্যন্তই এবং বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আগামী সপ্তাহে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।